Ladies and gentlemen, welcome to PRC Foundation. তো গাইজ আজকে আমরা একটি প্রশ্ন আলোচনা করব এবং প্রশ্নটা হচ্ছে Chaucer is one of the forerunners of English novel. Discuss. অর্থাৎ চসারকে কেন ইংলিশ নোভেলের আমরা ফোররানার্স বা ফাউন্ডার হিসাবে গণ্য করতে পারি কিভাবে সেই বিষয়টা আজকে আমরা আলোচনা করব। তো আলোচনার শুরুতে তোমাদেরকে একটি ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে চাই। ইনফরমেশনটা হচ্ছে যে তুমি পরীক্ষায় পয়েন্ট আউট করে তখনই লিখবে যখন তুমি প্রত্যেকটি প্রশ্ন পয়েন্ট আউট করে লিখতে পারবে। যদি তুমি প্রত্যেকটি প্রশ্ন পয়েন্ট আউট করে লিখতে না পারো সেক্ষেত্রে তুমি পয়েন্ট আউট করে লিখবে না, প্যারা আকারে লিখবে। তো যে কোনো প্রশ্ন লেখার জন্য প্রথমে একটি ইন্ট্রোডাকশন বা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ লিখতে হয়। তো তোমরা এর জন্য এইভাবে ইন্ট্রোডাকশন লিখতে পারো যে নোভেল এই শব্দটা বেসিক্যালি ইটালিয়ান শব্দ নোভেলা থেকে নেওয়া হয়েছে, যেটার অর্থ হচ্ছে সংক্ষিপ্ত, মানে শর্ট, রিয়েলিস্টিক এবং রিলায়েবল প্রোজ স্টোরি। মানে নোভেল বলতে তাহলে কি বোঝায়? সংক্ষিপ্ত, বাস্তবধর্মী, নির্ভরযোগ্য একটি গল্প, সেটাকে নোভেল বলা হয়। অন্য ভাষায় আমরা নোভেলকে এইভাবে সংজ্ঞায়িত করতে পারি যে নোভেল হচ্ছে উচ্চ কল্পনার উপরে ভিত্তি করে বাস্তবধর্মী একটি গল্প। তো এখন প্রশ্ন হলো যে নোভেলের সংজ্ঞা থেকে জিওফ্রে চসারকে আমরা কিভাবে একজন ফোররানার্স হিসাবে কল্পনা করতে পারি যে তিনি নোবেল লেখার জন্য একজন ফোররানার্স ছিলেন, এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো এইটা প্রমাণ করার জন্য ইন্ট্রোডাকশন লেখার পরে আমরা কি করব, প্রথমে যে নোবেল লেখার জন্য কোন কোন বিষয়গুলো, ফান্ডামেন্টাল জিনিসগুলো মানে লক্ষ্য রাখতে হয়, ফান্ডামেন্টাল জিনিসগুলোর দিকে সেই বিষয়গুলো উপস্থাপন করতে হবে। যেমন নোবেল লেখার জন্য প্রথম নম্বর বিষয় যেটা, সেটা হচ্ছে পার্সপেক্টিভ অ্যান্ড ন্যারেটর। এই বিষয়টা সর্বপ্রথম লাগে, কারণ নোবেল লেখার জন্য একজন বর্ণনাকারী লাগে যে গল্পটা বলবে এবং সে কোন দৃষ্টিভঙ্গি বা কোন পার্সপেক্টিভ থেকে গল্পটা বলবে সেইটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। তো এইখানে পার্সপেক্টিভকে তিন ভাগে বিভক্ত করা হয়, পার্সপেক্টিভ বা পয়েন্ট অফ ভিউকে তিন ভাগে বিভক্ত করা হয়। যেমন ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ, থার্ড পার্সন পয়েন্ট অফ ভিউ, আর এটা হচ্ছে থার্ড পার্সন অমনিসিয়েন্ট পয়েন্ট অফ ভিউ। তো ফার্স্ট পার্সন বলতে প্রথম ব্যক্তির দৃষ্টিকোণ থেকে বলা, থার্ড পার্সন বলতে তৃতীয় ব্যক্তির দৃষ্টিকোণ থেকে বলা, আর থার্ড পার্সন অমনিসিয়েন্ট পয়েন্ট অফ ভিউ বলতে তৃতীয় ব্যক্তির দৃষ্টিকোণ থেকে বলা, কিন্তু অমনিসিয়েন্ট বলতে একেবারে মানে ন্যারেটর সবকিছু জানবে এবং গল্পের মধ্যে অবস্থান করবে, এটা হচ্ছে থার্ড পার্সন অমনিসিয়েন্ট একটা ব্যাপার। তো জিওফ্রে চসারের ক্যান্টারবারি টেলসটা মূলত ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে ন্যারেট করা হয়েছে। তো ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ থেকে যদি ন্যারেট করা হয় তাহলে এইখানে আমরা পার্সপেক্টিভ এবং ন্যারেটর হিসাবে কিন্তু আমরা বিষয়টা পেয়ে যাচ্ছি যে ফার্স্ট পার্সন পার্সপেক্টিভ থেকে ন্যারেট করা হয়েছে। তো এই দৃষ্টিকোণ থেকে আমরা তাহলে জিওফ্রে চসারকে ফোর রানার্স অফ ইংলিশ নোভেল বলতে পারি, কারণ এখন আধুনিক সাহিত্যে যেভাবে নোভেল লেখা হয়, উপন্যাস লেখা হয়, সেটা জিওফ্রে চসার লেট 14th সেঞ্চুরিতেই দেখিয়ে গিয়েছেন। সুতরাং আমরা জিওফ্রে চসারকে পার্সপেক্টিভ এবং ন্যারেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে জিওফ্রে চসারকে আমরা ওয়ান অফ দ্য ফোর রানার্স অফ ইংলিশ নোভেল, এটা কিন্তু আমরা বলতে পারি। এইবার দ্বিতীয় যে বিষয়টা নভেল লেখার জন্য যেটা লক্ষ্য রাখতে হয় সেটা হচ্ছে রেঞ্জ অফ ক্যারেক্টার অর আর্ট অফ ক্যারেক্টারাইজেশন। তো জিওফ্রে চসারকে আর্ট অফ ক্যারেক্টারাইজেশনের দিক থেকে উইলিয়াম শেক্সপিয়ার, চার্লস ডিকেন্স, হেনরি ফিল্ডিং এদের মতো পরবর্তীতে যারা বিখ্যাত সাহিত্যিক চসারের পরে পোস্ট চসার যারা লিটারেট ফিগার্স, তাদের সাথে কম্পেয়ার করা হয়। তো এই যে তাদের সাথে এদের সাথে কম্পেয়ার করার কারণটা কি? কারণটা হচ্ছে শেক্সপিয়ার মাস্টার অফ আর্ট অফ ক্যারেক্টারাইজেশন, হেনরি ফিল্ডিং মাস্টার অফ আর্ট অফ ক্যারেক্টারাইজেশন, চার্লস ডিকেন্স মাস্টার অফ আর্ট অফ ক্যারেক্টারাইজেশন। কিন্তু এদেরও আগে জিওফ্রে চসার ক্যারেক্টারাইজেশনের উপরে তার মাস্টারিটাকে দেখিয়ে গিয়েছেন। তো এইবার আমরা যদি দেখি, তো জিওফ্রে চসারের যে ক্যারেক্টার রেঞ্জ, তিনি ক্যান্টারবারি টেলস এর মধ্যে প্রত্যেকটি শ্রেণীকে উপস্থাপন করেছেন, সমাজের প্রত্যেকটি শ্রেণীকে উপস্থাপন করেছেন। তো যেভাবে তিনি সমাজের প্রত্যেকটি শ্রেণীকে উপস্থাপন করেছেন, তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা জিওফ্রে চসারের আর্ট অফ ক্যারেক্টারাইজেশনকে, মানে কবিতার মধ্যে আর্ট অফ ক্যারেক্টারাইজেশনকে যেভাবে তিনি ফুটিয়ে তুলেছেন, এটা নোভেলের চাইতেও বা উপন্যাসের চাইতেও অনেক চমৎকার। যেমন জিওফ্রে চসারের নাইট যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা রিপ্রেজেন্টেটিভ একটা ক্যারেক্টার, সাময়িক প্রেক্ষাপটকে তুলে ধরছে। শুধু এটাই না, নাইটের মধ্যে লাভ, রিলিজন এবং ব্রেভারি আছে। এখন এই পৃথিবীতে এই একবিংশ শতাব্দীতে এটা আখ্যা দেওয়া হয় যে ব্যক্তির মধ্যে ভালোবাসা, ধার্মিকতা এবং সাহসিকতা আছে, সেই ব্যক্তি হচ্ছে
টপমোস্ট লেভেলের পার্সোনালিটি সম্পূর্ণ একজন ব্যক্তি। এবার জিওফ্রে চসার করাপ্টেড ব্র্যান্ডকে উপস্থাপন করেছেন। জিওফ্রে চসার উপস্থাপন করেছেন হচ্ছে ধর্মীয় যারা ভালো চরিত্র, পার্সন ক্যাটাগরি, এটাকে উপস্থাপন করেছেন। সো ইন টোটাল উই ক্যান সে জিওফ্রে চসার যেভাবে চরিত্রগুলো অঙ্কন করেছেন এগুলো হচ্ছে লাইফ লাইক, মানে একবারে বাস্তব ধর্মী। তার চরিত্রগুলো না অত্যন্ত ভালো না অত্যন্ত খারাপ, বাস্তব ধর্মী চরিত্র এবং রিয়েলিস্টিক ক্যারেক্টার্স। তো উপন্যাসের মধ্যেও এরকম বাস্তব ধর্মী চরিত্র বা রিয়েলিস্টিক ক্যারেক্টারকে ফুটিয়ে তোলা হয়। তো জিওফ্রে চসারকে আর্ট অফ ক্যারেক্টারাইজেশনের পার্সপেক্টিভ থেকে, দৃষ্টিকোণ থেকে আমরা ফোর রানার্স অফ ইংলিশ নোভেল হিসাবে কিন্তু আখ্যা দিতে পারি। এরপরে উপন্যাস লেখার জন্য যে বিষয়টার উপরে ফোকাস করতে হয় সে বিষয়টা হচ্ছে ভ্যাস্ট ভ্যারাইটি অফ থিমস, মানে বিভিন্ন ধরনের বিষয়বস্তুকে তুলে ধরতে হয়। তো দেখো এখানে বিষয়টা হচ্ছে জিওফ্রে চসারকে রিপ্রেজেন্টেটিভ পোয়েট বলা হয়ে থাকে। তো একজন রিপ্রেজেন্টেটিভ পোয়েট সমাজের কোনো একটি অংশকে তুলে ধরে কি, না প্রত্যেকটি অংশকেই তুলে ধরে, প্রত্যেকটি অংশকে তুলে ধরে। যেহেতু জিওফ্রে চসারকে রিপ্রেজেন্টেটিভ পোয়েট বলা হয় তাহলে তার ক্যান্টারবারি টেলস এর মধ্যে বা সাহিত্যকর্মের মধ্যে ভ্যাস্ট ভ্যারাইটি অফ থিমস এই বিষয়টি উপস্থিত রয়েছেন এটা প্রমাণিত হয়, যেহেতু তাকে রিপ্রেজেন্টেটিভ পোয়েট বলা হয়। তো জিওফ্রে চসার ভ্যাস্ট ভ্যারাইটি অফ থিমের মধ্যে কি দেখিয়েছেন, যেমন লাভ, সেক্স, ফ্রেন্ডশিপ, ফেলোশিপ, এই বিষয়গুলো দেখিয়েছে। যেমন নান প্রিস্ট টেলের মধ্যে আমরা দেখি যে শান্তি ক্লিয়ার এবং পার্টিলটির মধ্যে যে ভালোবাসাটা, এটা হচ্ছে আইডিয়াল একটা ভালোবাসা, একটা বন্ধুত্বপূর্ণ ভালোবাসা। এরপরে জিওফ্রে চসার পাইরেস এবং ওয়াইফ অফ বাথ এদেরকে যেভাবে উপস্থাপন করেছেন, এরা হচ্ছে রোমান্সের উপরে লাইফ লিড করে থাকে, দ্যাট মিনস অ্যাট্রাকটিভ টু স্যানজুয়াল লাইফ, সেক্সটাকে এখানে রিফ্লেক্ট করা হচ্ছে। তো এখানে আবার বিট্রয়ালের বিষয়টাও কিন্তু উপস্থাপিত আছে। মানে সবকিছু মিলিয়ে জিওফ্রে চসার থিমের উপরে একটা চমৎকার ফোকাস করেছেন। জিওফ্রে চসার আবার যেটা দেখিয়েছে সেটা হচ্ছে কম্পিটিশন দেখিয়েছে, রাইভালরি দেখিয়েছে, শিভালরি দেখিয়েছে। তো ভ্যাস্ট ভ্যারাইটি অফ থিম এই পার্সপেক্টিভ থেকে আমরা জিওফ্রে চসারকে ওয়ান অফ দ্য ফোর রানার্স অফ ইংলিশ নোভেল এটা বলতে পারি। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে একটি উপন্যাস লেখার জন্য যে বিষয়টার দিকে দৃষ্টি দিতে হয় সে বিষয়টা হচ্ছে রেঞ্জ অফ প্লট। রেঞ্জ অফ প্লট বলতে গল্পটা কত বড় হবে। গল্পটা যদি একদম ছোট হয় তাহলে সে গল্পটা উপন্যাস হবে না, আবার গল্পটা যদি একেবারে বড় হয়ে যায় তাহলে সেটা বেশি অ্যাকসেপ্টেবল হবে না। তো জিওফ্রে চসার তার প্রত্যেকটা গল্প যেভাবে উপস্থাপন করেছেন সেটা প্লট কনস্ট্রাকশনের ক্ষেত্রে বা রেঞ্জ অফ প্লটের ক্ষেত্রে সেটাকেও আমরা উপন্যাসের একটা প্লট কিন্তু বলতে পারি। তো সবকিছু মিলিয়ে জিওফ্রে চসারের ক্যান্টারবারি টেলস এর মধ্যে উপন্যাসের যে ফান্ডামেন্টাল দিকগুলো রয়েছে বা উপন্যাস লেখার জন্য যে দিকগুলো রয়েছে সেই দিকগুলো 100% মেনটেন করা হয়েছে। আর এই 100% মেনটেন করার কারণেই জিওফ্রে চসারকে আমরা ওয়ান অফ দ্য ফোর রানার্স অফ ইংলিশ নোভেল হিসাবে আখ্যা দিতে পারি। তো এইভাবে তোমরা এই প্রশ্নটা লিখতে পারো, আর এই প্রশ্নটা তোমরা যদি এইভাবে লিখে দাও তাহলে 7 মার্কস পেয়ে যাবে ইনশাআল্লাহ। আর পরিশেষে তোমাদেরকে একটি মেসেজ দিই, সেটা হচ্ছে তোমরা জানো যে মাস্টার্সের 3 পয়েন্ট পাওয়ার যা অনেকটা সহজ অনার্সের চাইতে। এই জন্য 3 পয়েন্টস পাওয়ার জন্য মনোযোগের সাথে পড়াশোনা করো। আর তোমরা আমাদের এই যে এই লেকচারটারও নোট আছে বা আমাদের প্রিমিয়াম সাজেশন ওয়াইজ নোটস এবং লেকচার তোমরা যদি নাও তাহলে সেক্ষেত্রে 3 পয়েন্টস পাওয়াটা তোমাদের জন্য অনেকটা সহজ হয়ে যাবে। তো আমাদের প্রিমিয়াম সাজেশন নোটস এগুলো কালেক্ট করার জন্য তোমরা আমাদেরকে স্ক্রিনে দেখানো নাম্বারের মাধ্যমে ফোন দিয়ে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ ভেরি মাচ। আই উইশ অল অফ ইউ ভেরি বেস্ট অফ লাক।